এক হাতে প্রেগন্যান্সির রিপোর্ট, অন্য হাতে ডিভোর্স পেপার নিয়ে তাকিয়ে আমি আয়ানের মুখের দিকে। রক্তের ছাপ ছাপ দাগ শরীরে স্পষ্ট। একটু আগে অঝোর ধারায় বেল্ট দিয়ে পিটিয়েছে। চিৎকার করে মা থামাতে বলেছি, কিন্তু আমার কথায় তিনি কর্ণপাত করেনি। সে তো মারতে ব্যস্ত ছিল। অবশেষে মারতে মারতে ক্লান্ত হয়ে বেডে মাথা চেপে বসে পড়ল আর অগ্নির দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে সবাই দরজার বাহিরে এসে হাজির হয়েছে। সবার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট আর দরজা খোলার আকুতি। আয়ান আমার দিকে তাকিয়ে সামনে থাকা সোফায় জোরে লাথি দিল। মুহূর্তেই সোফা উল্টে গেল আর জোরে জোরে চেঁচিয়ে উঠল, জাস্ট গো টু হেল, যাও এখান থেকে। আমাদের মধ্যে একদম আসার চেষ্টা করো না। কি খাইয়ে বশ করেছিস ওদের? আমার চেয়ে ওদের কাছে আজ তুই বেশি আপন হয়ে গেলি। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। কথা বলার শক্তিটুকু খুঁজে পাচ্ছি না। টেবিলের উপরে রাখা এক গ্লাস পানি শেষ করে গ্লাসটা জোরে চেপে ধরল। রক্তে ভেসে যাচ্ছে তার হাত। সেদিকে কোনো আক্ষেপ নেই তার। তিনি শুধু আমাকে মারতেই ব্যস্ত। তিনি হাঁটু গেড়ে ফ্লোরে বসে আমার দিকে এগিয়ে আসছেন। হারামি ভয়ে পিছিয়ে যাচ্ছি। এক হাতে আমার চুলের মুঠি শক্ত করে ধরে রক্তচক্ষু ভেজা হাতে গাল চেপে ধরল। আয়নের হাতে গেঁথে যাওয়া কাছের টুকরো এবার আমার গালে গেঁথে যাচ্ছে। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। একজন হাঁটা তোর কয়জন লাগে? কার সন্তান তোর পেটে জায়গা দিয়েছিস তুই? এই সন্তানের বাবাকে? বিয়ের 4 মাস পরে এমন কথা শুনে চমকে গেলাম আমি। কোনো একদিন তুলে এনে বিয়ে করেছিল আমাকে। বলেছে আমার অমতে কখনো আমাকে ছুবে না, কিন্তু পরে তো নিজে থেকেই আমার কাছে এসেছে। তখন ভেবে নিয়েছিলাম যখন সারা জীবন আয়ানের সাথেই থাকতে হবে, তাহলে নিজের জেদ ধরে বসে থাকা বৃথা। সেই থেকে আমাদের মাঝে আর 5টা স্বামীর মতো সম্পর্ক বিদ্যমান। আজ এমন করার কারণটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আয়ান, বিশ্বাস করো, এই সন্তান আমাদের ভালোবাসার চিহ্ন। ওর শরীরে তোমার আর আমার রক্ত বইছে। প্লিজ বিলিভ মি। আয়ান আমার কোনো কথা শুনল না। দরজা খুলে হাত ধরে টানতে টানতে 2তলা থেকে নিয়ে এলো। বাড়ি থেকে বের করে দেওয়ার আগেই আয়ানের বাবা আজাদ আহমেদ গর্জে উঠল, লজ্জা করে না অসহায় একটা মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে? সেদিন ইশারা ইচ্ছা থাকা সত্ত্বেও বন্দুক থেকে তুলে নিয়ে জোর করে বিয়ে করে নিলে, আর আজ মেয়েটা প্রেগনেন্ট জেনে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। তোমার ধারণা আছে কত সমস্যার সম্মুখীন হতে হবে? এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে। বাবা, তোমার আর মায়ের মাঝে, দাদু ভাই আর দিদার সাথে কোনো সমস্যা হলে আমি কিন্তু তোমাদের স্বামী স্ত্রীর মাঝে নাক গলাই না। আর আমিও চাই না আমাদের স্বামী স্ত্রীর মাঝে অন্য কেউ নাক গলাক। তাছাড়া আমি ওকে নিজের ইচ্ছেতে বিয়ে করেছি। তার ওর কোনো ক্ষতি হলে তার জবাব দিয়ে তোমাদের করতে হবে না। আয়ান, আজ যদি ইশারা কি বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে আমি আমার বাড়িতে তোমার ছায়াও যেন না দেখি। মাইন্ড ইট। বড্ড হাসালে তুমি বাবা, বড্ড হাসালে। এটা তোমার বাড়ি নয়, দাদু ভাইয়ের বাড়ি। যদি সে বলে তো চলে যাব। আর কেউ কোনো কথা বলল না। আয়ান আবার আমার হাত ধরে মেইন দরজার সামনে এগিয়ে গেল। তারপর নখ খুলে আমাকে রেখে আবার নখ করে দিলেন। ভেতর থেকে চেঁচামেচির আওয়াজ পাচ্ছি। হয়তো আমাকে নিয়ে কোনো কথা হচ্ছে, এটা বেশ বুঝে গেছি। আমার আর ভেতরে যাওয়া হবে না। যেদিন আয়ান জোর করে এই বাড়িতে এনেছিল, সেদিন ইচ্ছে করেছিল ছুটে পালিয়ে যায়, কিন্তু পারিনি পালাতে। আজ নিজ থেকে বের করে দিয়েছে, এখন যেতে ইচ্ছে করছে না। সময়টা বড়ই অদ্ভুত, কত পার্থক্য। প্রশ্ন হলো, রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, এত রাতে যাব কোথায়? সেটা ভেবেই কুল পাচ্ছি না। তাই দরজা ঘেঁষে সেখানে বসে পড়লাম। আমার ভাবনার মাঝে আবার দরজা খুলে গেল। আয়ান এসেছে। মুখে ফুটে উঠল এক তৃপ্তিকর হাসি, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী রইল না। এখানে সাইন করো আর বেরিয়ে যাও। চিন্তা করবেন না, আমি কখনো আর আপনার জীবনে ফিরে আসব না। আমার মুখের কথাই যথেষ্ট, সাইনের দরকার নেই বলেই বেরিয়ে এলাম সেই বাড়ি থেকে। আর পারছি না আয়ানের পাগলামিগুলো নিতে। আমি কি শুধু খেলনা, যখন ইচ্ছে খেলবে, আবার প্রয়োজন শেষে ফেলে দেবে? আমি হাত বাড়িয়ে চোখের পানি মুছে নিলাম। আঁচলটা তুলে ভালোভাবে শরীরে পেঁচিয়ে অজানার উদ্দেশ্যে হাঁটছি। আর ভাবতে লাগলাম কালকের ঘটনা। গত 2 দিন ধরে শরীরটা খারাপ ছিল, কোনো কিছুই মুখের কাছে নিতে পারিনি। সারাক্ষণ মাথা ঘুরতো আর বমি বমি ভাব হতো। আমার অবস্থা দেখে আয়ান হসপিটালে নিয়ে চেক আপ করায়। আজ রিপোর্ট আনতে হসপিটালে গিয়েছিল, আর সেই রিপোর্টটাই আমার কাল হলো। তখন আমি ড্রয়িং রুমে বসা, সবার জন্য চা করেছি। তরপর করে বাড়ি ঢুকলো আয়ান।
কিছু বোঝার আগেই হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে এলো। হাতে থাকা রিপোর্টগুলো ছুঁড়ে মারলো আমার উপর। রিপোর্ট পজিটিভ দেখে দুফোঁটা অশ্রু ঝরে পড়লো চোখ থেকে। আপনা আপনি হাত চলে গেল পেটে। আমি মা হতে চলেছি, সেটা যেন বিশ্বাসই হচ্ছে না। কেউ আধো আধো গলায় আমার মা বলে ডাকবে, হাঁটি হাঁটি পায়ে ঘর জুড়ে হাঁটবে, কিন্তু পরক্ষণেই আমার সেই আনন্দ একরাশ নিরাশা নিয়ে আসে। তোমার পেটের সন্তানের বাবাকে? প্রথমে শান্ত গলায় জিজ্ঞেস করলো। আমার উত্তর তো সে। পরে আস্তে আস্তে তা বেল্টের রূপ ধারণ করে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছি খেয়ালই করিনি। গাড়ির হর্ন বাজাতেই চোখ খুলে তাকালাম। গাড়িটা আমার সামান্য একটু দূরে, তা দেখে সেখানেই জ্ঞান হারালাম। একদিকে শরীরের অসহ্য ব্যথা, অন্যদিকে ভয়ে নিজেকে সামলানোর ক্ষমতা আমার নেই। আহ বলে লাফ দিয়ে মাঝরাতে উঠে বসলো ইশরা। ঘামে পুরো ভিজে গেছে সে। 6 মাস ধরে একই সব দেখে বুকের মাঝে হাজার কষ্ট নিয়ে ঘুমিয়েছিল। আজও মিস গেল না তার সেই স্বপ্ন। রুমের চারদিকে অন্ধকার ছেয়ে গেছে, এখনো ভোরের আলো ফোটেনি, কিন্তু বাইরে থাকা আলো এসে ঘরের সবকিছু আবছা আবছা দেখা যাচ্ছে। বেডের পাশে থাকা টেবিলে থাকা জগটা থেকে পানি গ্লাসে ঢেলে এক নিঃশ্বাসে খেয়ে ফাঁকা গ্লাসটা টেবিলের উপর রেখে দীর্ঘ শ্বাস নিল। চোখের দৃষ্টি সামনের দিকে স্থির রেখে অন্ধকারের মাঝে হাতড়িয়ে হাতড়িয়ে লাল রঙের টেবিল ল্যাম্প জ্বালালো ইশরা। তারপর বেড থেকে নেমে এক পা করে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁধ থেকে শাড়ির আঁচলটা খুলে নিচে ফেলল। নিজেকে দেখতে ব্যস্ত হয়ে উঠল ইশরা। লাল লাইটের আলোয় সেদিন বেল্টের দাগগুলো স্পষ্ট ভেসে আছে, সাথে গায়ে থাকা হলুদগুলো লালের মাঝে রক্তিম রূপ ধারণ করে আছে। আগের তুলনায় পেট অনেকটা বেড়ে গেছে, যেটা 6 মাসের অন্তঃসত্ত্বা নারীর স্বাভাবিক একটা বিষয়। একটু আগে হলুদের অনুষ্ঠান থেকে ফিরে এসে আর শাওয়ার নেওয়া হয়নি ইশরার, তাই ইশরার গায়ের চামড়া বড়দের মতো কুঁচকে গেছে। একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে কাভার থেকে প্লাজো আর টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে গেল। বিয়ের 4 মাস পর অন্তঃসত্ত্বা অবস্থায় যখন বাড়ি ফিরে আসে, পাড়ার লোক প্রথমে সবই চুপ থাকলেও পরে সবার বাজে কথার শিকার হতে হলো ইশরাকে। ইশরা চুপচাপ সবটা মেনে নিলেও ইশরার বাবা মা রৌদ্র জুবায়ের আর তমনা জুবায়ের মেনে নিতে পারেনি। তাই অনেক কষ্টে রৌদ্র জুবায়ের বাল্যবন্ধুর ছেলে মেঘের সাথে আবার ইশরার বিয়ে ঠিক করে। ইশরার সাথে মেঘের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক ছিল। মেঘ ইশরাকে ভালোবাসলেও ইশরা শুধু বাবার ইচ্ছেটা পূরণ করতে বিয়েতে রাজি হয়, আর এবারও বাবার সম্মানের কথা ভেবে বিয়েতে রাজি হয় সে। ঘড়ির কাঁটা 11টা ছাড়িয়ে 12টা ছুঁই ছুঁই। সূর্যের আলো মাথার মাঝ বরাবর। কাঠফাটা রোদে বাইরে বের হওয়াই দায়, কিন্তু তার পরোয়া না করেই রৌদ্র জুবায়ের নিজের মেয়ের বিয়ের সব তোড়জোড় করছে। তার ইচ্ছে ছিল বিরাট করে আয়োজন করে এলাকার সবাইকে দাওয়াত করে খাওয়ানোর। শুধু মেয়ের বারণ শুনে তাকে থেমে যেতে হয়। মেয়ের বর্তমান অবস্থাও তার মাথায় হানা দেয়। অনেক কষ্ট করে বিয়েতে রাজি করিয়েছে ইশরাকে। মতের অমত হলে যদি আবার বিয়ে ভেঙে দেয় তখন, তাই ছোট করেই বিয়ের ব্যবস্থা, কিন্তু কমতি রাখেনি কোনো অংশে। এদিকে তমনা জুবায়ের অনবরত দরজায় নক করেই যাচ্ছে, কিন্তু দরজা খুলছেই না, আর না ভেতর থেকে কোনো আওয়াজ আসছে। তার ইচ্ছে করছে ঠাস ঠাস করে ইশরার গালে লাগিয়ে দিতে, কিন্তু সেটা নিছক স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। বিরক্তি নিয়ে আবার নক করতেই দরজা খুলে গেল। বিনা বাক্যে দরজা খুলে দিয়ে মাকে ভেতরে আসার জায়গা দিয়ে দরজার কাছ থেকে সরে আসলো ইশরা। তমনা জুবায়ের রুমে ঢুকে টেবিলের উপর খাবার রাখতেই হুড়মুড় করে রুমে ঢুকলো কয়েকজন মেয়ে। বিয়ের গয়নাগাটি শাড়ি রেখে তারাও বিনা বাক্যে বেরিয়ে গেল। তিনি এগিয়ে ইশরাকে টেনে বেডে বসিয়ে দিয়ে মাথার টাওয়েল খুলে চুলগুলো মুছিয়ে দিলেন। খাবার হাতে নিয়ে এক লোকমা তুলে মুখে দিলেন আর বললেন, দেরি করে শাওয়ার নিয়েছিস মানলাম, চুলগুলো তো একটু মুছতে পারতিস, পার্লারের মেয়েরা এলো বলে। ইশরা 2 লোকমা খাবার খেয়ে টেবিলের উপর রাখা পানি ভর্তি গ্লাসটা তুলে সামান্য একটু গলা ভিজিয়ে নিল। বেড থেকে নেমে ফ্লোরে বসে তমনা জুবায়ের কোলে মাথা রেখে প্রশ্ন ছুড়ল, মা, আমার স্বাস্থ্য একদম ভালো লাগে না। কালকে হলুদে সেজেছিলাম, প্রচুর মাথা ব্যথা করছিল। তুমি নিজের হাতে আমায় সাজিয়ে দিতে পারবে না হালকা করে? মায়ের মন নাড়া দিয়ে উঠল। একবার তো তার ভাবা উচিত ছিল
মেয়ের বর্তমান অবস্থা। বউ সেজে বসে আছে ইশরা। তখনই ঝড়ের বেগে কেউ রুমে ঢুকে ইশরার হাত ধরে টেনে দাঁড় করিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল গালে। কি হলো ভেবে বোঝার আগেই ছিটকে পড়ে নিচে পড়ে গেল। গালে হাত দিয়ে পিছনে ফিরতেই আয়ানের অগ্নিরুদ্ধ মুখটা দেখতে পেল ইশরা। আজ 6 মাস পর আয়ানকে এখানে এমন অবস্থায় দেখে কিছুক্ষণের জন্য থেমে গেল ইশরা। তাহলে বাইরের চেঁচামেচির কারণ আয়ান? ভাবতেই বুক কেঁপে উঠল ইশরার। বাম হাত ঠেকিয়ে মাটিতে ভর দিয়ে উঠার আগেই আয়ান চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো। আয়ানের হাতের উপর নিচের হাত রেখে চুল ছাড়াতে ব্যস্ত তখন প্রশ্ন ছুড়ল আয়ান, সাহস কি করে হয় তোর আমার কাছে ডিভোর্স পেপার পাঠানোর? সেদিন তো দিব্যি বলেছিলি তোর মুখের কথা যথেষ্ট, এখানে এসে নতুন লাগর জড়িয়েছিস। হ্যাঁ, নতুন লাগর? আয়ানের কথায় আকাশ থেকে পড়ল ইশরা। সেটা কিভাবে সম্ভব? বরং আয়ান ডিভোর্স পেপার পাঠিয়েছিল, তাও আবার আয়ানের সাইন সহ। কি সব বলছেন আপনি? আমি কেন আপনাকে পেপার পাঠাবো? আপনি নিজেই আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছেন আর সাথে একটা চিঠিতে লিখেছেন আপনি আমার সাথে থাকতে পারবেন না। তাহলে এখানে এসে সিক্রেট করার কি আছে? ইশরার কথায় কোনো উত্তর দিল না আয়ান। আয়ান নিজেও অবাক। সে নিজেও কোনো চিঠি কিংবা ডিভোর্স পেপার পাঠায়নি। এখন এসব ভাবার সময় আয়ানের কাছে নেই। আগে এখান থেকে বের হোক, তারপর এক এক করে সব মেলাবে। হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ইশরাকে। এমনিতে 6 মাসের অন্তঃসত্ত্বা, আবার বিয়ের ভারী শাড়িতে হাঁটতে পারছে না। এক পর্যায়ে কোমরে গুজে দেওয়া কুচি দেওয়া অংশটুকু খুলে পড়ে গেল। এক হাত দিয়ে সবগুলো অগোছালো কুচি মুঠো করে পেটে হাত রাখলো সে। ড্রয়িং রুম পর্যন্ত আসতেই আয়নের সামনে এসে দাঁড়ালো রৌদ্র জুবায়ের। হাত ছাড়ো আমার মেয়ের, লজ্জা করে না? একটা মেয়ের বিয়ের আসর থেকে তাকে তুলে নিয়ে যাচ্ছ, নাকি আর কিছু করার বাকি আছে যে করবে? আমি কোনো মেয়ে নিয়ে যাচ্ছি না শ্বশুরমশাই, আমি আমার বিয়ে করা বউকে আর অনাগত সন্তানকে নিয়ে যাচ্ছি। আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেব। শরীয়ত মোতাবেক প্রেগনেন্ট অবস্থায় কোনো মেয়ের বিয়ে তো দূরে থাক, ডিভোর্সও হয় না। আয়নের কথায় দমে গেল রৌদ্র জুবায়ের। এখন যদি সত্যিই পুলিশ আসে তাহলে বিয়ের বদলে জেল খাটতে হবে তাকে। আয়ানের হাত ছেড়ে দিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে সামনে থেকে সরে তমনা জুবায়ের পাশে গিয়ে দাঁড়ালো। আয়ানও আর কথা বাড়ালো না, হাত ধরে সামনে হাঁটা দিল। কিন্তু পেছনে ইশরা পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেদের হাঁটার সাথে একটা মেয়ে কখনোই হেঁটে পারবে না, আর ইশরার পক্ষে তা সম্ভবই নয়। আয়ান পেছনে তাকিয়ে ইশরার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সবকিছু বুঝে নিল। শক্ত করে ধরে রাখা হাতের বাঁধনটা আলকা করে ইশরার দিকে এগিয়ে গিয়ে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। বাড়ি ভর্তি মানুষের সামনে কোনো মেয়েকে কোলে তুলে নিলে সে নির্ভাবনায় লজ্জা পাবে। ইশরার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। লজ্জায় লাল রং ধারণ করা মুখটা আয়ানের বুকে লুকালো। ফ্রন্ট সিটে ইশরাকে বসিয়ে দরজাটা লক করে আয়ান নিজের কাছে এসে তার পাশে ড্রাইভিং সিটে বসে দৃষ্টি দিল ইশরার দিকে। ইশরা কাঁদছে, তবে এ কান্না কষ্টের নয়, আনন্দের। আয়ানের আগমনের আগ মুহূর্ত পর্যন্ত শুধু একটা জিনিসে চেয়েছে ইশরা, আয়ান যেন সেদিনের মতো এসে তাকে তুলে নিয়ে যায়। এত কষ্ট দিয়েও আয়ান যে আবার তার কাছে ফিরে এসেছে, এতেই শান্তি পেল সে। কিন্তু চোখের অশ্রু যে নাম লেখা থাকে না, যদি লেখা থাকতো তাহলে হয়তো আয়ান বুঝতে পারত। ইশরার চোখের পানিতে আয়ান অগ্নিরূপ ধারণ করলো। মেঘের সাথে বিয়ে ভেঙে গেছে বলে এত নাকে কান্না করছো কেন? হ্যাঁ, আমি সত্যিই বুঝতে পারি না আসলে তোমার মতো মেয়েরা কি চায়, একসাথে কয়টা লাগে বুঝি না আমি। হ্যাঁ, আমাদের মতো মেয়েদের অনেক লাগে। কেন লাগে সেটা আপনি বুঝবেন না। আপনি বুঝবেন মাঝরাতে একটা মেয়েকে কিভাবে বাড়ি থেকে বের করে দিতে হয়, কিন্তু তারপর কি হয় সেটা বুঝবেন না। সেদিন মাঝরাতে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রায় মরতে মরতে বেঁচে গেছি আমি, সেটা বুঝবেন না। বিয়ের পর প্রেগনেন্ট অবস্থায় 6 মাস স্বামী শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকার পর পাড়ার লোকদের হাজারো বাজে কথা সহ্য করতে হয়, সেটা বুঝবেন না। সবাই বলতো মেয়েকে তুলে নিয়ে গিয়ে নিজের লালসা মিটিয়েছে, এখন প্রেগনেন্ট অবস্থায় ছেড়ে গেছে, তখন কতটা কষ্ট হয় আপনি বুঝবেন না। 5 মাসে বেবি মায়ের পেটে কিক করে, আর 5টা স্বামী স্ত্রীর পেটে মাথা রেখে সেই সাউন্ড শোনে, আর আমি বিছানার চাদর আঁকড়ে ধরে কেঁদেছি, সেটা বুঝবেন না।
এটা বুঝবেন না, সেটা বুঝবেন না, কোনটা বুঝবেন একটু দয়া করে বলবেন। আর কথা বলতে পারছে না ইশরা, গলা কাঁপছে, বুক ফেটে কান্না আসছে। দাঁত দিয়ে নিচে ঠোঁট কামড়ে কান্না আটকানোর হাজারো চেষ্টা করছে, কিন্তু তা আদৌ সম্ভব হচ্ছে না। অবশেষে আয়নের দিক থেকে মুখ ফিরিয়ে নিল, আস্তে সিটে গা হেলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। ভালোবাসা হারানোর যন্ত্রণা সেই বোঝে যে তার ভালোবাসা হারিয়েছে। ভালোবাসার জন্য কত মানুষ পৃথিবী ছেড়েছে তার হিসেব নেই, আর কখনো তার হিসেব মেলানো সম্ভবও নয়। দুটি ভালোবাসার মানুষ সবসময় একটি জিনিসই চায়, দুজন দুজনাকে কাছে পেতে। আর যদি হয় তা একতরফা, তাহলে তো কথাই নেই। বাড়ি ভর্তি মানুষের সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মেঘ। সে নিজেও জানে না কেন তার গায়ে হাত তুলল রৌদ্র জুবায়ের। তার জানার চেয়ে বড় বিষয় ইশরা। কোথায় নিয়ে গেছে ইশরাকে? মাথায় একটি কথায় ঘুরপাক খাচ্ছে, ইশরাকে চাই, শুধুই ইশরাকে চাই, সেটা যেভাবে হোক। নীরবতা ভেঙে রৌদ্র জুবায়ের মুখ খুললেন। আমি আমার মেয়েকে ভাঙতে শেখানি, গড়তে শিখিয়েছি। মেয়ের শিক্ষক হিসেবে আমি কিভাবে তার সংসার ভেঙে দিতে পারি, তাই তো এত কিছু করলাম। মানে? তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? এত বড় বিজনেস সামলাই, ঘাসে মুখ দিয়ে চলি না। আমি জানি সবকিছুর পেছনে তোর হাত আছে, তাই কাঁটা দিয়ে কাঁটা তুললাম। তুই যেমন আমার মেয়েটার সংসার ভেঙেছিস, তেমনি তোকে ঘিরে তা আবার জোড়া লাগালাম। শুধুমাত্র মেয়ের সুখের কথা ভেবে বিয়ে বিয়ে নাটক করলাম। পুনরায় কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। ছেলের দোষে বন্ধুর কাছে লজ্জায় মাথা কাটা রোহিত চৌধুরীর। প্রায় 40 বছরের বন্ধুত্বে আজ তার ছেলে মেঘের জন্য ফাটল ধরল। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এখন আর তিনি চুপ করে রইলেন না। পুরো পরিবারকে ইশারা করে ছেলের হাত ধরে টানতে টানতে বেরিয়ে গেলেন। আস্তে আস্তে ফাঁকা হতে লাগলো পুরো বাড়ি। তৃপ্তিকর হাসি ফুটে উঠল রুদ্র জুবায়ের আর তমনা জুবায়েরের মুখে। বর্ষার মাঝামাঝি সময় হওয়ার বৃষ্টি একটা সাধারণ ব্যাপার। বৃষ্টি শুরু হওয়ার আগে ঝড় হাওয়া দেখাও যেন বৃষ্টির নিয়মমাফিক রুটিন। বাইরে যখন ঝড় হাওয়া, বৃষ্টি আসার পূর্বাভাস, তখন চাতক পাখি হাহাকার করে বৃষ্টির পানির আশায়। আজ চাতক পাখির সাথে হাহাকার করছে আয়ানের মন। নিজের প্রিয়শ্রীকে বুকে টেনে না নেওয়ার, না একবার দু চোখ ভরে দেখতে পারছে, অনুশোচনায় তাকানো সম্ভব হচ্ছে না। লুকিং গ্লাসে একবার পরখ করে নিল ইশরাকে। নিদ্রায় মগ্ন থাকায় মাথা সিট থেকে অনেকটা হেলে পড়েছে। কাঁধ থেকে শাড়ির আঁচল নিচে নুইয়ে পড়ছে, সাথে যোগ দিয়েছে শাড়ির কুচিগুলো। মুখের সাজ লেপটে গেছে কান্নায়। কাঁচ খোলা থাকায় বাইরে থেকে আসা হাওয়ায় খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে গেছে। সজাগ থাকলে নিজেকে এই অবস্থায় দেখে নির্ঘাত লজ্জায় মাটিতে মিশে যেত। ব্রেক কষলো গাড়ির, একটু ঝুঁকে গাড়ির কাঁচ তুলে দিল। ধুলোয় অ্যালার্জি আছে ইশরার। আয়ান সরল না। নিচ থেকে আঁচলটা কাঁধে তুলে শাড়ির কুচিগুলো গুজিয়ে কোমরে গুজে দিয়ে সরে আসলো। ঘুমের মাঝে অন্য কারো স্পর্শ পেয়ে কেঁপে উঠল ইশরা। একটু নড়ে চড়ে আবার গভীর নিদ্রায় তলিয়ে গেল। মৃদু হাসলো আয়ান। হাত বাড়িয়ে ইশরার মাথাটা নিজের কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে ড্রাইভে মন দিল।